আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই শুনতে পেলাম সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার পথে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সদ্য সাবেক উপদেষ্টা ফারুকী এবং তার অভিনেত্রী বউ তিশা। তাদের এই ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া গমনকে নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনা যে তারা কি একেবারে চলে গেলেন নাকি আবার বাংলাদেশে ফিরবেন। অনেকটা আকস্মিকভাবেই গতকাল রাতে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে 2020 সালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তারপরে প্রায় 6 বছর পরে আরেকজন পররাষ্ট্রমন্ত্রী এলেন এবং এই পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। তার সাথে আরও গিয়েছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সাধারণত অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী এলে এতজন একেবারে সবাই মিলে এয়ারপোর্টে রিসিভ করতে যায়, এরকম ঘটনা আমরা সচরাচর দেখি না। কিন্তু এই তিনজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেভিওয়েটের এয়ারপোর্টে যাওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে এই হাকান ফিদান মন্ত্রী হলেও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। ইনি তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির প্রাক্তন প্রধান ছিলেন এবং অনেকেই ধারণা করে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পরে এই হাকান ফিদানেরই প্রেসিডেন্ট হবার একটি সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝাই যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি কেন এলেন। কথা ছিল যে ডক্টর খলিল যদি জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে জয়লাভ করে তাহলে তিনি ঢাকায় আসবেন। আপনারা জানেন যে ডক্টর খলিলের নির্বাচিত হবার পেছনে তুরস্কের একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা আছে এবং তুরস্কে একাধিকবার ডক্টর খলিল নিজে গিয়েছেন, মিটিং করেছেন। তুরস্ক ওআইসির দেশগুলোর সাথে মিটিং করেছে এবং ডক্টর খলিল যাতে জয়লাভ করে সেজন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং যে কারণে জয়ী হবার পরপরই এই হাকান ফিদান কিন্তু চলে এলেন। তাদের মানে আজকে সকালে তিনি ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন, দুপুরে তার রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা কক্সবাজার টেকনাফে, এবং আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার মিটিং হবার কথা। এই যে তিনি সফরে এসেছেন, বেশ কটি বিষয় নিয়েই তাদের আলোচনা হবার কথা। তার মধ্যে একটা হলো শিক্ষা বৃত্তি, যে প্রথম বছরে 200 জন ছাত্রকে তুরস্কে বৃত্তি দেওয়া হবে এবং এটি পর্যায়ক্রমে বাড়িয়ে 2031 সালে যাতে 2000 স্টুডেন্ট নিতে পারে তুরস্ক, সেই রকমের ব্যবস্থা করা হবে। এছাড়া মিডিয়াতেও একটা কোঅপারেশনের চুক্তি করা হবে এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলাপ করা হবে। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে একটি ওষুধ কোম্পানি তৈরির ও আলোচনা চলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরে যেটা হলো যে বাংলাদেশে তুরস্কের টেকনিক্যাল গাইডেন্সে এবং আংশিক অর্থায়নে একটি ড্রোন এবং সামরিক সরঞ্জাম তৈরির কারখানা হবে। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলেই এই আলোচনাটা হয়েছিল, প্রাথমিক কথাবার্তা সারা হয়েছে যে নারায়ণগঞ্জে তারা জায়গা দেবে যেখানে তুরস্ক এই ড্রোন তৈরির কারখানা করবে এবং আরও বেশ কিছু মিলিটারি ইকুইপমেন্টস এখানে তৈরি হবে এবং এর জন্য জমি দেবে বাংলাদেশ, 33% অর্থায়নও করবে বাংলাদেশ। তুরস্ক টেকনোলজি দেবে, 40% অর্থায়ন করবে। এই প্রজেক্টে পাকিস্তানেরও একটা শেয়ার আছে এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দেখবে। পাকিস্তানের সাথে তুরস্কের এই ড্রোন বিষয়ক কোঅপারেশন এটা বেশ পুরনো। আপনাদের মনে আছে যে গত বছর এপ্রিলে পেহেলগাম গ্রামে, কাশ্মীরের এই গ্রামে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছিল এবং অনেক ভারতীয় সেদিন নিহত হয়েছিল, যার ফলে পাল্টা আক্রমণ করেছিল ভারত। যে অপারেশনটির নাম ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরে পাকিস্তানে প্রায় 11টা বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে তাদের নূর খান বিমান ঘাঁটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছিল। সেই নূর খান বিমান ঘাঁটিতে 6 জন তুরস্কের নাগরিকের লাশ পাওয়া গিয়েছিল। সেটি
ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় যে এরা আসলে ওই পাকিস্তানে যে টার্কিশ ড্রোন ছিল সেগুলোর জন্য পাকিস্তানি বাহিনীকে ট্রেন আপ করা, ড্রোনের মেনটেনেন্স এবং টেকনোলজিক্যাল বিষয়গুলোতে গাইডেন্স দিত। তখনই সবাই জানলো এই তুরস্কের এই মৃত্যুর মধ্য দিয়ে যে পাকিস্তানের সাথে তুরস্কের এই কোলাবোরেশনের কি লেভেল। তো বাংলাদেশেও এখন সেই ড্রোন তৈরি করতে যাচ্ছে তুরস্ক, এবং এর পাশাপাশি আরো বেশ কিছু অস্ত্র তৈরি হবে বাংলাদেশে। এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, কিন্তু এই অস্ত্র তৈরির এই উদ্যোগটি ভালো হবে না মন্দ হবে সেটি সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো যে ডক্টর ইউনূস যা যা করতে চেয়েছিলেন তারেক রহমান সরকার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হুবহু সেটা অনুসরণ করে যাচ্ছেন, যে কারণে এই কথাটি বলা হচ্ছে যে তারেক রহমানের সরকার আসলে ডক্টর ইউনূসেরই এক্সটেনশন। এবং বিশেষ করে এই যে তুরস্কের সাথে তাদের যে সম্পর্ক, যেটা নতুন করে ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এদিকে তুরস্কের সাথে এই যে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা, এটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব মিলে তারা একটা সামরিক জোট করবার কথা ভাবছে, এবং সেই জোটে তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এবং এই ড্রোন তৈরি করার মধ্য দিয়ে, সামরিক সরঞ্জাম তৈরি করবার মধ্য দিয়ে, এবং তার ইন্টারন্যাশনাল মার্কেটিং পাকিস্তান করবে। সুতরাং সবকিছু মিলিয়ে এর ইম্প্যাক্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনের উপরে কতখানি পড়বে সেটাও একটু দেখবার বিষয়। আর পুরো বিষয়টার পেছন থেকে কলকাঠি নাড়ছে কোনো সুপার পাওয়ার কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। এই নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই অনেকটা নীরবে নিভৃতে ঢাকা ছেড়েছেন সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ইউনূসের অত্যন্ত বিতর্কিত, সমালোচিত এবং দুর্নীতিবাজ এক উপদেষ্টা, যিনি একসময় নাটক বানাতেন, সিনেমা বানাতেন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী তিশা। এখন কেন তারা অস্ট্রেলিয়ায় আসছেন? অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে সিডনিতে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলতেছে, যেটা ৩রা জুন শুরু হয়েছে এবং ১৪ই জুন পর্যন্ত চলবে। এখানে গতকাল প্রদর্শিত হয়েছে আমাদের সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর রাজ্জাকের ছেলে মিস্টার সুমিতের মুভি মাস্টার। তো অনেকেই বলছেন যে ফারুকী এবং তিশা এই সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন, তবে এ ব্যাপারে কেউ নিশ্চিত না। আবার কেউ কেউ বলছেন যে তারা অনেকদিন ধরেই অস্ট্রেলিয়া যাবার কথা বলছিলেন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা অস্ট্রেলিয়ায় আসছেন। সিডনি কিংবা অন্য কোন শহরে আসবে এটা এখনো নিশ্চিত করে জানা যায়নি, তবে তারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা। এদিকে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা যদি জানতে পারে তাহলে তারা ফারুকী এবং তিশাকে এই দেশের অত্যন্ত মূল্যবান ডিম দিয়ে অভ্যর্থনা করার জন্য তারা তৈরি হয়ে আছে। এখন দেখা যাক যে ফারুকী এবং তিশা এই অভ্যর্থনাটি পান কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনার যাদেরকে আমরা সাদা শকুন বলি, সেই জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি তো ৩ বার হ্যাট্রিক করেছেন জামানত হারানোতে, এটা তো আমরা সবাই জানি। সেই ব্যক্তিটি ঢাকায় পাশ করবে, এটা আমরা কেন বিশ্বাস করব? কি কারণে বিশ্বাস করব? আমি শেখ ফরিদুদ্দিন জামালপুরে আমি ৩ বারে ফেল করি, বা আমাদের অধ্যাপক মহসিন সাহেব যদি ৩ বার ফেল করেন, বা আপনি যদি আপনার আসনে ৩ বার ফেল করেন নিজের এলাকায়, সেই ব্যক্তিটি অন্য জায়গায় গিয়ে পাশ করবে, এটা কেউ বিশ্বাস করবে? পাশ করলেও তো বিশ্বাস করবে না। পাশ করলেও তো বিশ্বাস করবে না। সে জায়গায় আমরা দেখেছি যে জামাতের সাদা শকুন শফিকুর রহমান সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে। তারেক রহমান সম্পর্কেও যথেষ্ট বিতর্ক শুরু হয়ে গেছে ইদানিং, আমরা শুনতে পাচ্ছি। সুতরাং যাহা কিছু রটে তাহা কিছু না কিছু তো বটে। এই সূত্রও যদি আমরা ধরি, সেখানে তো সত্যতা রয়েছে। সাদা শকুন জামাতের আমিরের ব্যাপারে কারোরই সন্দেহ নাই যে তিনি ফেল করেছেন। তারেক রহমানের ব্যাপারেও এখনো দিনে দিনে সংশয়টা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতেছি জনগণ এগুলো প্রশ্ন তুলতেছে। এগুলো তাদের দলের ভিতর থেকে তাদের জোটের ভিতর থেকে প্রশ্ন আসতেছে, আমরা দেখেছি। এবং আমরা সামনে আরো অনেক কিছু দেখবো, যা আমরা শোনার জন্য, দেখার জন্য প্রস্তুত না। এরকম অনেক কিছুই আমরা দেখবো। আমরা জানাজাত এগুলো দেখতেছি।
আর আপনি যে শিরোনাম দিয়েছেন যে শেখ হাসিনার পতন চাইলেও দেশের অবস্থা সর্বনাশ কি কেউ চেয়েছিল, না, প্রশ্নই আসে না। সরকারের পতন একটা দেশের মানুষ চাইতেই পারে। পদ্মা ব্রিজ, মেট্রো রেল, জনগণ ভেবেছিল এর চেয়ে আরো ভালো কিছু পাবে, মনে করতেই পারে তারা। জনগণের মানুষ সবসময় যদি পোলাও মাংস খায়, একটু খাদ্যের পরিবর্তন দরকার মনে করে, তারা হয়তো এই আশাতে মনে করেছিল শেখ হাসিনা যেহেতু আমাদের মেট্রো রেল দিয়েছে, পদ্মা ব্রিজ দিয়েছে, বিরাট হাইওয়ে দিয়েছে, টানেল দিয়েছে, অর্থনীতি এগিয়ে নিয়ে গিয়েছে তার অবস্থান থেকে, বিদ্যুতে অনেক জ্বালানিতে এগিয়ে গেছে, তারা ভেবেছিল শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারে তাহলে তারা চৌথ আসমানে চলে যাবে। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে চৌথ আসমান তো দূরের কথা, উল্টো তারা পাতালপুরিতে চলে যাচ্ছে, এটা এখন দেখতে পাচ্ছে। আমাদের সাথে যে অতিথি এখন রয়েছেন তিনি নিজেও বলেছেন যে তার কয়েকটা বক্তব্য আমি দেখেছি, এমনকি আমিও তার সাথে আরেকবার লাইভে ছিলাম, তখনও তিনি বলেছেন শেখ হাসিনাকে আমি আর ফ্যাসিস্ট বলবো না। তার মানে কি, মানুষ তখন বুঝতে পারতেছে, মানুষ বুঝতে পারতেছে যে আসলে যারা এখন ক্ষমতায় তারা কি করতেছে। এই বিতর্ক ছিল, আছে এবং থাকবে। এই পুরো সংসদ নির্বাচন নিয়েই তো বিতর্ক আছে। কেউ কেউ তো এটাকে অনুরোধের আসরের এমপি বলে, কেউ কেউ এটাকে মুসলেকা সরকার। আমি প্রথমে ঠাট্টা করে প্রথম বললাম এটা মুসলেকা সরকার, দেখি এখন সব মানুষই বলে হ্যাঁ এটা মুসলেকা সরকার। কাদের সাথে মুসলেকা দিয়ে আসছে এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার। কোথাকার কোন ব্লেজার খলিল, আপনি চিন্তা করেন বাংলাদেশে কি নেতার অভাব, বাংলাদেশের কি মানুষের অভাব? এই ব্লেজার খলিলকে কেন দিতে হবে যে বিতর্কিত ব্যক্তি জীবনে, যে বিতর্কিত তার তার চাকরি জীবনে, যে বিতর্কিত শুরু থেকে এখন পর্যন্ত, তাকেই কেন এত বড় বড় পদ দেওয়া হচ্ছে? এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। আমরা তো জানি যে যারা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টে থাকে তারা সাধারণত সরকারে আসে না। আমরা এটা নজির খুব কম দেখেছি পৃথিবীতে। কিন্তু এখানে তিনি সরাসরি সেখান থেকে আইসা একেবারে পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন। ডাল মে কুছ তো কালা হায়। আর আপনি যে কথাটা বলেছেন হাদি হত্যাকাণ্ড, তার বোন একটা বলে, তার ভাই একটা বলে, জামাত একটা বলে, ইনকেলাব মঞ্চ নাকি পিনকেলাব মঞ্চ তারা একটা কথা বলে, এক একজন এক এক কথা বলতেছে। তার মধ্যে আবার আগুনে ঘি ঢেলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এতই দেউলিয়া হয়ে গিয়েছিলেন যে তিনি পরাজিত হওয়ার পর বললেন যে আমি পদত্যাগ করবো না। পৃথিবীতে কোন দেশের শাসক আছে বা কোন গণতান্ত্রিক নেতা আছে যে পরাজিত হওয়ার পর বলবে আমি পদত্যাগ করবো না? এটা তো মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ ছাড়া কেউ বলতে পারে না, অথবা সে ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট, তার কাছে ক্ষমতা ছাড়া আর কিছু না, এটা মনে করতে পারে। তিনি এই কথাটা বলেছেন, আমি পরশুদিন এটা নিয়ে আলোচনা করেছি। আমি বলেছিলাম এটা ভারতের রাষ্ট্রীয় আইনে এটা একটা ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ অপরাধ। অলরেডি আজকে সম্ভবত মামলা হয়ে গেছে তার নামে। একদিকে হলো মিথ্যা, আর এই ঘটনা যদি সত্য হয় আপনি সেটা বলতে পারেন না। এই যে আমাদের সাথে রয়েছেন যিনি, এবং আপনি, আমরা কম বেশি, তিনি বয়স্ক মানুষ, বরেণ্য রাজনীতিবিদ, তিনি হয়তো আমাদের চেয়ে বেশি জানেন দেশের গোপন কিছু, দেশের অনেক কিছুই আমরা জানি। তারপরে কি সেগুলো কি আমরা বলবো? আমার সাথে বিএনপির বিরোধ হলে, আমার সাথে জাতীয় পার্টির বিরোধ হলে, আমার সাথে আপনার বিরোধ হলে, আওয়ামী লীগের বিরোধ হলে আমি কি দেশের গোপনীয়তা প্রকাশ করে দিব? এটা তো জাতীয়তাবাদী রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতির কথা বলছি। জাতীয়তাবাদী রাজনীতিতে আপনি তো রাষ্ট্রীয় গোপন কথা ফাঁস করতে পারেন না, এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। সেটা সর্বনিম্ন সাজা হচ্ছে লাইফ টাইম জেল। উনি আইনজীবী, উনি আমার চেয়ে ভালো জানেন। এবং সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন হচ্ছে লাইফ টাইম জেল। যেখানে মমতা ব্যানার্জি তার ক্ষমতা হারানোর পর উন্মাদ হয়ে তিনি এগুলো বলা শুরু করলেন, এটা তো কোনো বক্তব্য হতে পারে না। বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেছেন যে একজন পরাজিত মুখ্যমন্ত্রীর কথা আমাদের কিছু যায় আসে না, এটা বলেছে। আমরা দেখেছি এর আগে এক একজন এক এক কথা বলেছে এবং এখনো বলতেছে। এই যে ইনকেলাব মঞ্চ নাকি পিনকেলাব মঞ্চ, তারা দাবি করতেছে যে হাদির ভাই এর সাথে জড়িত। আমরা কোনটা বিশ্বাস করব? এর আগে বলা হয়েছে আওয়ামী লীগ জড়িত, এই বাংলাদেশের লোকজন জুলাই সন্ত্রাসী যারা তারা বলছে আওয়ামী লীগ জড়িত। তারপরে এখন মমতা ব্যানার্জি বলতেছে তার সরকার, তার দেশের সরকার নাকি জড়িত, সরকারের লোকজন জড়িত। এবং তিনি বলেছেন যে মেঘালয় হয়ে তারপর সে কলকাতায় গেছে। যারা যারা অবৈধভাবে ভারতে আসা যাওয়া করে তারা এটা শুনে হেসেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অন্তত 7-8 বার অবৈধভাবে ভারতে গিয়েছি এবং এসেছি। কোনো বেকুব কোনোদিন মেঘালয় হয়ে আসাম হয়ে কলকাতায় যাবে না, এটা হয় না, ভৌগোলিক ভাবে এটা মিলে না। কারণ সন্ধ্যার পরে আসামে কিছু পাওয়া যায় না। আপনি বাংলাদেশে বর্ডার ক্রস করলে কিচ্ছু পাবেন না, আপনি যাবেন কিভাবে? ওখান থেকে হাইটে হেঁটে আপনি যাইতে পারবেন না। পাহাড়ি এলাকায় কোনোদিন সন্ধ্যার পরে আপনার বাড়ি থাকলেই মানুষ যাইতে পারে না, কিছু পাওয়া যায় না। তাহলে সেখানে মেঘালয় হয়ে আসাম হয়ে সে কিভাবে গেল পশ্চিমবঙ্গে এই তীরখুনিরা? এবং বলা হয়েছে সেখানে কিন্তু শুধু বলা হয়েছে কয়েকজন, এটা তিনি বলেছেন, নাম বলেন নাই কাউকে, বলেছেন কয়েকজন। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দুই দেশের সম্পর্কে তিনি আরো অবনতি ঘটানোর পায়তারা চালাচ্ছেন। এতে কি হবে? এবং তার নিজের দেশের সাথে কিন্তু তিনি গাদ্দারি করেছেন।
আমরা যে মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের একটি অংশের সাথে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারের সাথে লিয়াজু রয়েছে, এই কথার মাধ্যমে তা প্রমাণিত হয়ে গেছে। এই কথার মাধ্যমে বাংলাদেশি বিপদে পড়বে, এই কথার মাধ্যমে তা তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে, এবং বিপদে পড়ে গেছে, যেটি একটু আগে আমাদের অতিথি আলোচক বললেন। তিনি বললেন যে অলরেডি মমতা ব্যানার্জি দল ভেঙে গেছে, এই দল আর কোনোদিন দাঁড়াবে না, দাঁড়াতে পারবে না। কারণ আপনি মিথ্যা দিয়ে আপনি টিকতে পারবেন না। আপনি পরাজিত হন, কিন্তু আপনি যদি সত্য থাকেন আবার আপনি ফিরে আসবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি পরপর মিথ্যা বলবেন তখন আপনি দেউলিয়া হয়ে যাবেন। না আপনাকে রাষ্ট্র বিশ্বাস করবে, না জনগণ বিশ্বাস করবে, না আপনার দেশের মানুষ বিশ্বাস করবে, না আপনার ভক্তরা আপনাকে বিশ্বাস করবে। তাই যদি হতো তাহলে মমতা ব্যানার্জির যে ঋতব্রত তারা তাকে বাদ দিয়ে দিল কেন? তারা তার প্রস্তাবিত নামগুলো বাদ দিয়ে তারা নিজেরাই বিট্রে করলো কেন? এখন হচ্ছে আপনি সৎ থাকতে হবে। সৎ, এই যে ধরেন আমাদের মহসিন সাহেব এখানে রয়েছেন আইনজ্ঞ, তিনি অনেস্টলি বলেছেন, তার বক্তব্যে তিনি কিন্তু সৎ। তিনি বলেছেন আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি, আমি আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এখন আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না। তিনি কিন্তু সততার পরিচয় দিয়েছেন এখানে। তিনি এই বক্তব্য আমার পক্ষে যাক বা না যাক, বা তার পক্ষে যাক, কিন্তু সততা, এটা সত বক্তব্য এরকম পরিষ্কার থাকতে হবে। মিথ্যা দিয়ে আপনি ভুল, মানুষের ভুল হতে পারে, মানুষ ভুল করতেই পারে, মানুষের তো ভুল হবেই। দেবতাদের ভুল হয়, শুনেছি ফেরেশতাদেরও ভুল হয়, মানুষের ভুল হবে না? ভুল হতে পারে, কিন্তু প্রতারণা অপরাধ, ভুল অপরাধ নয়। ভুল হবেই মানুষের। ভুল স্বীকার করলে সেটা যদি আপনি যদি আইনত আপনি যদি হত্যা করেও, মার্ডার করেও আপনি যদি স্বীকার করেন, আপনার শাস্তি কম হয়। কেন হয়? সততার পুরস্কার দেওয়া হয়। সততার সব জায়গায় পুরস্কার আছে। কিন্তু অসৎ হয়ে আপনি যত যোগ্য ব্যক্তি হন, যত জনপ্রিয় ব্যক্তি হন, আপনি তাসের ঘরের মতো আপনার রাজত্ব ভেঙে যাবে, যেটা মমতা ব্যানার্জির ঘটে গেছে। বাংলাদেশেও তাই ঘটবে। জুলাইয়ে যারা আন্দোলনে যুক্ত ছিল তাদের এখন জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তার জন্য তো এখন ওয়াকারকে লাগে এখনো। আপনি বলেন তো, আমার ভাবির ছেলেদের মিছিল করতে 500 লোক আনতে পারে কিনা? আপনি বলেন। আর জামাত সারা দেশে ঘুরে ফিরে ওই 12 লাখ, ওই তারা দাবি করেছে না সোহরাওয়ার্দী উদ্যানে তাদের অনেক লোক দেখিয়ে দিয়েছে। তারা ওই জানাজাতে ওই লোকগুলোই আসে, তাদের মিটিং এ ওই লোকগুলোই আসে, পীরের দরবারের মতো। পীর সাহেব যখন বলে দেয় মুরিদেরা সব গিয়ে হাজিরা। আপনি দেখবেন চরমনায়ের পীরের মিটিং এও কিন্তু কম লোক হয় না। আমাদের সরিষাবাড়িতে চরমনায়ের পীর একদিন গিয়েছিল, আমি অবাক হয়ে গেছি যে ওই মাঠটা ভরে গেছে, যেটা শেখ হাসিনা, খালেদা জিয়া গেলে, তারপর এরশাদ গেলে এগুলো ভর্তি হইতো। ওই মাঠ, সেই মাঠ ভর্তি হয়ে গেছে চরমনায়ের পীরের আসার কারণে আরো বেশি হয়ে গেছে। তার মানে কি সে জনপ্রিয়? কারণ সারা দেশে তার ওই এক মাঠ ভর্তি লোক আর নাই। তো জামাতেরও কিন্তু তাই, জামাতেরও প্রতারণা ধরা পড়েছে। যারা জুলাই আন্দোলনে যোগ দিয়েছিল, সকল আন্দোলনে, এখন এটা সকল আন্দোলন প্রমাণিত। এটা যে এখন দেশকে ভিন্ন দেশের কাছে তুলে দেওয়া, এটা এখন প্রমাণিত। এখন সকল বললে আর কেউ প্রতিবাদ করে না, করতে পারবে না, কারণ এটা প্রমাণিত এখন। তেমনি এই আন্দোলনে যারা যুক্ত হয়েছে তারা তো এখন বুঝতে পারতেছে, এমনকি যারা সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা এখন দেখেছে যে তাদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে এবং করেছে। তো আপনি যেটা বললেন, মমতা ব্যানার্জি যেটা করেছে, এটা করে বাংলাদেশের আর ভারতের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটাবে, এবং এতে ফলাফল আমাদেরই খারাপের দিকে যাবে। পাশাপাশি মমতা ব্যানার্জির ক্ষতি যা হওয়ার, তিনি তো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবেন, তার দল আর দাঁড়াইতে পারবে না, বোঝা যাচ্ছে তার দল আর দাঁড়াইতে পারবে না। তো প্রতারণা, মিথ্যা দিয়ে দেশ চলে না। জি। আর যে শেখ হাসিনার ব্যাপারে যেটা বললেন, শেখ হাসিনার পতন যারা চেয়েছিল তারা নিজেরাই, আমার সাথে অন্তত বিএনপির, আওয়ামী লীগের, জামাতেরও 2-4 জনের কথা হয়, জামাতের ব্যবসায়ী আর কি সাধারণ, তাদের জিজ্ঞেস করি, তারা বলে কেউ ভালো নেই। কেউ ভালো বলতে পারেন, আপনার চ্যানেলে আনেন, আমরা এই 3 জন থাকবো, আপনি জামাতের আর বিএনপির 2 জন লোক নিয়ে আসেন ব্যবসায়ী, আমরা কোনো কথা বলবো না, তাদের শুধু বলতে বলবেন তারা ভালো আছে। দেখেন পাবলিক কি গালাগালি করে। কেউ একটা মুক্তিযোদ্ধাকে দক্ষিণ প্লাজায় জানাজা করতে দিবেন না, শহীদ মিনারে তার লাশ আনতে দিবেন না দর্শকের দেখার জন্য, এটা তো উচিত না। এটা তো গণতান্ত্রিক দেশের কাজ হলো। একই রকম যদি কাজ হয় তাহলে তো প্রতিহিংসার রাজনীতি হবেই, প্রতিশোধ তো হবেই। আমি যেটা আগে বলেছি, কারণ আইনই তো বলে দিচ্ছে যে প্রতিহিংসা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা বলবেন তাই বিশ্বাস করা যাবে, হতেও পারে নাও পারে, কিন্তু তার সম্পর্কে বিশ্বাস করা বড় কঠিন। সে যা ইচ্ছে তাই করতে, এটা কিন্তু চাউর হয়ে গেছে দেশে। দেশে ফ্রান্সে বসে সন্ত্রাসী গ্রুপের সাথে কথা বলতেছে, তার মাধ্যমে হয়তো দেখা যায় -2 -3 এরকম সরকার পতন করে তার জায়গা খোলসা করবে। কারণ সে তো ডরে আছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, শেখ হাসিনা যদি ফেরত আসে, তার কিছু অবস্থা খুব খারাপ, তার তো বিচার হবে না, তারে বলি দিবে। আমার ধারণা তাকে বলি দিয়ে ফেলবে। তবে ইউনূসকে প্রেসিডেন্ট মানলে আমার মনে হয়
পুরা রাজনীতি উলটপালট হয়ে যায়। সাধারণত মন্ত্রী এমপি যারা হয় তাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা করতে চাওয়া হয়েছে, যেমন সাদেক হোসেন খোকা, তার জানাজা ওখানে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান নেতা, তার দক্ষিণ প্লাজায় জানাজা করতে দেওয়া উচিত ছিল। এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে সারা জীবন, যে তোফায়েল আহমেদ, যিনি কিন্তু ডিমেনশিয়া, শেষ পর্যন্ত তার তার কিন্তু কোনো সেন্স ছিল না, অর্থাৎ জ্ঞানও ছিল না, তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এগুলো কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক যুগে, অর্থাৎ গণতন্ত্রের পথযাত্রায় এগুলো প্রশ্নবিদ্ধ। এগুলো নিয়ে মানুষ সমালোচনা করবেই। তোফায়েল আহমেদের জানাজার জন্য শহীদ মিনারেও একটা অনুষ্ঠান আয়োজন কথা ছিল। শহীদ মিনারেও মানে শহীদ মিনারে রাখার, তার মরদেহ রাখার অনুমতি চাওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। সেই অনুমতিটিও দেওয়া হয়নি, যেখানে জাতীয় সংসদে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বা প্রমাণিত যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড যাদের হলো তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। কিন্তু তোফায়েল আহমেদের জানাজার জন্য স্থান মেলে না জাতীয় সংসদে, দক্ষিণ প্লাজা কিংবা শহীদ মিনারেও। আহ এবং মতিয়া চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখেছি তাকে গার্ড অব অনারও দেওয়া হয়নি ইউনূস সরকারের সময়। কেন এই সরকারের সময় এগুলো ঘটছে, আপনি এই জায়গা না, থেকে কি বলবেন? একজন তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী তারা মুক্তিযোদ্ধা এবং স্বীকৃত ভাবেই তারা গার্ড অব অনার পাওয়ার যোগ্য। গার্ড অব অনার দিতে দিবে না, এগুলোই তো গণতন্ত্রের পরিপন্থী কাজ। অর্থাৎ দেশ গণতন্ত্রের যাত্রা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচিত সরকার, বিএনপি সরকার, এবং প্রধানমন্ত্রী তো দীর্ঘ 17 বছর বিলেতে থেকেছেন, তার সময়ে আমাদের গণতান্ত্রিক যাত্রায় কোনো ছেদ ঘটবে না। অন্তত যাত্রা স্লো হতে পারে, কিন্তু ছেদ ঘটবে না। কিন্তু এগুলো ঘটেছে। আমি এটা বললাম যে এগুলো প্রশ্নবিদ্ধ থেকে যাবে। এই প্রশ্ন কোনো তৈরি করা উচিত হয়নি, আমি বলবো উচিত হয়নি। শহীদ মিনারে কারো একটা মুক্তিযোদ্ধার লাশ, আমি মারা গেলে আমার লাশ, আপনার মারা গেলে আপনার লাশ, যে কেউ রাখতে চাইতে পারে। আপনার সেখানে নিরাপত্তা দেন, সিকিউরিটি দেন, সমস্যা নাই। আপনার মতো করে সিকিউরিটি দেন, সমস্যা নাই। কিন্তু আপনি একটা মুক্তিযোদ্ধাকে দক্ষিণ প্লাজায় জানাজা করতে দিবেন না, শহীদ মিনারে তার লাশ আনতে দিবেন না দর্শকের দেখার জন্য, এটা তো উচিত না। এটা তো গণতান্ত্রিক দেশের কাজ হলো। এই এটা কি শুধু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, নাকি বাংলাদেশের রাজনীতি আরো বেশি প্রতিহিংসা পরায়ণতার দিকে যাচ্ছে মানে এইগুলোর মধ্য দিয়ে? এটা তো তিলে তিলে তাই হবে। অর্থাৎ আগেও আমরা দেখছি শেখ হাসিনার সময়ে পরের 3টে নির্বাচন হয় নাই, সে ক্ষমতায় থাকার জন্য ব্রুটাল আচরণ করেছে, গণহত্যাও হয়েছে আন্দোলনে। এটা ঠিক ঠিক একই একই রকম যদি কাজ হয়, তাহলে তো প্রতিহিংসার রাজনীতি হবেই, প্রতিশোধ তো হবেই। আমি যেটা আগে বলেছি, কারণ আইনই তো বলে দিচ্ছে যে প্রতিহিংসা হবে। এখন আমি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে। কারণ নেপালের মতো যদি ইলেকশন হতো, ডক্টর ইউনূস যদি দীর্ঘায়িত না করতো তার মেয়াদ, তাহলে তো নেপালের সময়ও নেপালে যা হয়েছে হয়তো রেজাল্ট একই রকম হইতো। কিন্তু সেই নির্বাচনটা ইউনূস তো যত সময় হতে দেয় নাই। 18 মাস পরে নির্বাচন, সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এখনো সে বিদেশে আছে, ফ্রান্সে আছে, সেখানেও নানান কথা শোনা যায়, কিন্তু প্রমাণ নাই। কিন্তু শোনাতে যাচ্ছে। সে আপনার সিএনএন সিও মারা গেছে, তার শোক প্রস্তাব দেয়। আর হামে শিশু মারা যায়, নানান সন্ত্রাসী লোকজন মারা যাচ্ছে, এই যে 8 দিনে মারা গেল, এ ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া নাই। তিনি তার এবং তার বিরুদ্ধে তিনি সহ উপদেষ্টাদের দুদকে মামলা আছে, দুদক মামলা তো তদন্ত করে না, বরং দুদকে ফরমাল অভিযোগ আছে। এবং 2 জন আইনজীবী অভিযোগ করেছে, নাম ধরে ধরে অভিযোগ করেছে, এবং স্পেসিফিক দুর্নীতির অভিযোগ সহ অভিযোগ করেছে, তদন্ত হয় না। তাহলে সুশাসনটা কোথায়? রাষ্ট্রীয় সংস্থার উপরে মানুষ নির্ভর করবে কি করে বলেন? এই ডক্টর ইউনূস প্রসঙ্গ যখন এলোই, সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নতুন করে প্রস্তুতি নিচ্ছেন, নানান ধরনের লবিং করছেন, এবং এ কথাও অনেকে বলছেন যে তিনি গুপ্ত ঘাতকদের, আন্তর্জাতিক যে গুপ্ত ঘাতকদের প্রতিষ্ঠান ওয়েগনার সহ আয়ারল্যান্ডের কোনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যোগাযোগ করছেন। এইগুলো আপনার কি মনে হয় শুধুই গুঞ্জন, নাকি এর কোনো সত্য থাকতে পারে? তার কারণ ডক্টর ইউনূস না নিজেই বলেছেন যে তিনি আন্তর্জাতিক খেলোয়াড়। না,
ডক্টর ইউনূসের জন্য যা কিছু সে করতে পারে। সে কথা বলে না, কিন্তু তার কাজ সে করে যায়। এখন বাইরে যে গেছে, এটা মাস মিডিয়ায় আলোচনা হচ্ছে, আমিও জেনেছি, কিন্তু যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই, আমরা সাংবাদিক প্রমাণ ছাড়া বলতে পারছি না। কোন যদি আপনার কোন মিডিয়া যদি ছাপতো, মেইন স্ট্রিম মিডিয়া, তাহলে এটার উপরে আমরা নির্ভর করতে পারতাম। কিন্তু এটা বলছে যে করতে পারে, হয়তো এই সরকারকে বিরুদ্ধে সে ব্যবস্থা নিতে, হয়তো কিলার গ্রুপ ছেড়ে দিল, -2, -3, -4 ফর্মুলার বাস্তবায়ন করে, যাতে তার আসার রাস্তা পরিষ্কার হয়, করতে পারে সে। এটা অবিশ্বাস কিচ্ছু করা যায় না, সে যা ইচ্ছে তাই করতে পারে। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু তার প্রতি যেমন আমার আস্থা অবিচল ছিল, যখন সে দায়িত্ব নিয়েছিল তখন আমার কাছে মনে হয়েছে যে সে সারা বিশ্বে যেভাবে সমর্থিত, আমাদের দেশের যে দুর্যোগ আছে এগুলো সব কাটিয়ে উঠবো, অর্থ সম্পদ সবকিছুতে। কিন্তু সারাটা দেশ আউলিয়া ফেলেছে তার নিজের, এবং কয়েকজন হায়ার করে বিদেশি নাগরিক নিয়ে দেশ চালিয়ে। আমি এটাকে বলি বর্গি, বর্গিরা চাঁদা তুলতে আইছে। এবার ইউনূস সাহেব দেখেন, ঠিক পশ্চিমা দেশের মতো তার নিজের নামে কিছু নেয় নাই, ওই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ ট্রাস্ট, এই নামে নামে উত্তরা দিয়ে বাড়ি যান, একটা অর্ধেক লিয়ে ফেলছে সে, কিনে ফেলছে সে। এখন তাকে জিজ্ঞেস করেন, আইনে ধরবেন, বলবে যে আমার নামে তো কিছু নাই। আরে আমার নামে নাই তো কি হয়েছে? তুমি এক্সিকিউটিভ অর্ডারে তার বিরুদ্ধে মামলা ছিল, সে উল্টো করে নিছে, কারণ কোর্টের মাধ্যমে নিতে পারতেন, এটার কোনো আইনি ভিত্তি আছে? ওই ওই এক্সিকিউটিভ অর্ডারে দিতে, আর একটা অর্ডারে একটা সরকার এসে বাতিল করে আবার তাকে ট্রাই করে, কি করবে সে? কি করবে সে? সুতরাং এই জন্য বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা বলবেন তাই বিশ্বাস করা যাবে, হতেও পারে নাও পারে, কিন্তু তার সম্পর্কে বিশ্বাস করা বড় কঠিন। সে যা ইচ্ছে তাই করতে, এটা কিন্তু চাউর হয়ে গেছে দেশে। দেশে ফ্রান্সে বসে সন্ত্রাসী গ্রুপের সাথে কথা বলতেছে, তাকে তার মাধ্যমে হয়তো দেখা যায় -2, -3 এরকম সরকার পতন করে তার জায়গা খোলসা করবে। কারণ সেও তো ডরে আছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা যদি ফেরত আসে, তার কিছু অবস্থা খুব খারাপ, তার তো বিচার হবে না, তারে বলি দিবে, তারে বলি দিবে, আমার ধারণা তাকে বলি দিয়ে ফেলবে। সুতরাং তার তো ডর আছে। সে এই জন্য সরকারের তার চাইতে, আপনি খেয়াল করেন, 18 মাস একটি লোক, সে এসে তো আপনার নির্বাচন দিয়ে সে সরে যেতে পারতো, সে বলতে পারতো যে এটা আমার কাজ না, আমি বুঝি না। সে নিউজের সাক্ষাৎকারে বলছে না যে আমরা বুঝি না, আমরা জানি না, আমরা শিখতেছি, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে এটা কি ট্রেনিং, রাজনীতি কি ট্রেনিং ক্ষেত্র নাকি? সে ট্রেনিং করে তার খুশি মনে নিয়ে নিয়ে আপনার সংস্কার কমিশন করছে, খুশি মনে উপদেষ্টা বানাইছে, খুশি মনে স্পেশাল এসিস্ট্যান্ট বানাইছে, যারে তারে বানছে, আর সবাই লুটতরাজ করছে। এই এখন দুদকে অভিযোগ পড়ছে, এই সরকারের অবস্থায় দুদক তদন্ত করে না, এটাও করে না। এখন এটা আমি কি বুঝবো বলেন? সে ধরেন আপনি যেটা বললেন, সে আপনার 7টার সময়, কেউ জানে না, সে তো ভিভিআইপি, তাই না? এখনো এসএসএফ পাহারা আছে। সে যাওয়ার আগে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না, সে গোপনে খুব ভোরে উঠে টার্কিশ এয়ারলাইন্সে চলে গেছে প্যারিসে। বলেন, কেউ জানে না, কেউ গোপনে যাবে কেন? গ্রামীণ সেন্টার থেকে, বা যেহেতু তিনি ভিভিআইপি, এই মুহূর্তে সরকারের পর্যায়ে থেকে কোনো ধরনের প্রেস রিলিজ দেওয়া হলো না, খুব গোপনে বাংলাদেশ ছাড়ার কারণ কি? মবের আতঙ্কে, যে কোনো সময় মবের মধ্যে পড়তে পারে যাত্রাপথে, এই কারণে? না, একটা মবের মধ্যে সে পড়তে পারে, এটাও একটা আশঙ্কা আছে। দ্বিতীয় হচ্ছে, সে তো এই যে আপনি যেটা আগে বললেন, সে যদি এই কারণে, তার ব্যাপারে নানান কথা উঠছে যে ওখানে যায় ষড়যন্ত্র করতেছে, -2, -3, -4 করতে, হ্যাঁ, যে সন্ত্রাসী গ্রুপ পাঠিয়ে দিবে আর এখানে সে রাজনৈতিক নেতাদের হত্যা করবে, এরকম হচ্ছে। তো সে যদি গোপনে না দিত, ডিক্লেয়ার করে যেত, সরকারের অনুমতি নিয়ে যাবে, সে বিদেশে যাবে, সমস্যা কি? সে যে কোনো একটা কারণে বলে চলে যাবে, কিন্তু কোনো মিডিয়া জানে না, কেউ জানে না, সে গোপনে পাঠ দিয়ে চলে গেছে। এই জন্যই সন্দেহটা তৈরি হয়েছে আরো বেশি। এবং তার সম্বন্ধে এখনো যে গুঞ্জনটা রয়েছে যে তিনি হয়তো প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হতে পারেন, এটি কি অবিশ্বাস্য কিছু বা অস্বাভাবিক কিছু যদি তিনি হন এমনটি? আর যদি হয়ে থাকে বা সে ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, তাহলে কি সেটি বিএনপি সরকারের জন্য বুমেরাং হতে পারে? আপনার কি মনে হয়? না, এটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে পররাষ্ট্রমন্ত্রী যদি জাতিসংঘের সভাপতি হতে পারে সাধারণ অধিবেশনে, তাহলে ইউনূসও হতে পারে, বলা তো যায় না। তো ইউনূস সে চেষ্টায় আছে, আমার
বিশ্বাস, সে বলে আমি কিছু খাবো না কিন্তু সবকিছু খেয়ে ফেলতে চায়। সুতরাং তার সে আকাঙ্ক্ষা থাকতে পারে। তবে ইউনূসকে প্রেসিডেন্ট মানলে আমার মনে হয় পুরা রাজনীতি উলটপালট হয়ে যাবে, পুরা রাজনীতি উলটপালট হয়ে যাবে। যেমন ধরেন যে শেখ হাসিনা যদি এখন আসে, ধরেন কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছে ভারতে, আমার কাছে সবগুলোর কপি আছে, কোথাও তিনি বলেন নাই, কোন সাক্ষাৎকারে বলেন নাই ফাঁসির মঞ্চ রেডি করো, আমি জেলখানায় যাব, আমি এই ডিসেম্বরে এসে পড়তেছি। এগুলো স্টানবাজি মিডিয়ার। আপনার আপনার সৌমিত্র ভৌমিকের একটা সাক্ষাৎকার অনলাইনে নিয়েছে, সেটা হলো জেনুইন, যিনি সেটা লিখে সাক্ষাৎকারে উত্তর দিছে, এটা হলো জেনুইন বক্তব্য। অর্থাৎ তিনি বলছেন সময় হলে আমি ফিরবো, সময় হলে ফিরবো, কোন ডেট তারিখ চায় না। কিন্তু জেলখানা রেডি করো, ফাঁসির মঞ্চ রেডি করো, আমি ডিসেম্বরে আসতেছি। এখন তিনি যদি এসে পড়েন তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে, তিনি রাজনীতি আবার ঘুরে যাবে, ইউনূস হলেও ঘুরে যাবে, তিনি আসলেও ঘুরে যাবে। এখন ইউনূসের ইমেজও দেশে ভালো না, সে খালি ষড়যন্ত্র, সে আমেরিকার খাস লোক, তাকেও মানুষ নিরাপদ বোধ করে না, শেখ হাসিনাকেও এখনো নিরাপদ মনে করছে না। তার উচিত ছিল, যেটা আমি শুনেছি, আমি মানব জমিনের সম্পাদক সাহেবও বলেছেন, মতিউর রহমান চৌধুরী, তিনি বলেছেন যে তিনি এখনো, তার আগে প্রথম দফায় ভেবেছিল তার ছেলে বা মেয়েকে বানাবে, তিনি তা না, নিজেই দায়িত্বে থাকতে চায়। আগে যে বলছে না রিফাইন আওয়ামী লীগ হবে, স্বচ্ছ লোক দিয়ে আওয়ামী লীগ হবে, এগুলার জায়গায় তিনি নাই, তিনি আওয়ামী লীগ করবেন, তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে। কিন্তু তিনি তো, শেখ হাসিনা তো কোনো ছাড় দিতে রাজি না। তার উচিত ছিল, তার এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত, মতিবাই বলেছে, তার উচিত ছিল ক্লিন ইমেজের লোক দিয়ে সংগঠনটা, আওয়ামী লীগটাকে সংগঠিত করার পরে তিনি সমর্থন দিত, আওয়ামী লীগ কিন্তু একত্রিত হতে পারত। তবে আওয়ামী লীগকে এখন একত্রিত হতে হলে কিছু স্লোগান মিছিলে সংযত হতে হবে, অর্থাৎ সহনীয় ভাবে আগাতে হবে, আগে সংগঠিত হতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। এই ডক্টর খলিল সম্পর্কে আমি একটু প্রশ্ন করি যে, ডক্টর খলিল জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী তো আছেনই, এবং তিনি জাতিসংঘের দায়িত্ব পালনের জন্য 1 বছরের ছুটিও নেবেন। সভাপতিত্ব খালি অধিবেশনটা সভাপতিত্ব করবে, তার তো তেমন উল্লেখযোগ্য নাই। আর জাতিসংঘের সাধারণ পরিষদের আপনার তেমন ভূমিকাও নাই, কারণ 5টা স্থায়ী সদস্য, একজন ভেটো দিলেই শেষ। এটা সারা পৃথিবী জুড়ে একটা ওপিনিয়ন বিল্ড আপ করা যায়, এটার যে গুরুত্বটা ভাবা হচ্ছে অতটা আমি জাতিসংঘের আপনার সাধারণ পরিষদের আমি কোনো ক্ষমতা দেখি না, কোনো দায়িত্ব দেখি না। ডক্টর ইউনূস তো বিদায় নিয়েছেন আপাত দৃষ্টিতে, উনি আবার ফিরবেন কিনা আমরা জানি না, আরো বেশি শক্তিশালী হয়ে। কিন্তু ডক্টর খলিল ঠিকই সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন সময় যে পরিমাণ বিতর্কিত হয়েছিল, আবার এই সরকার পররাষ্ট্রমন্ত্রী হয়ে নিজেকে আবার বিশ্ব দরবারে ছড়িয়ে দিলেন, নিজে ঢোল পেটাচ্ছেন, সেটিকে নিয়ে আবার পররাষ্ট্র উপদেষ্টা অন্যরকম একটি উচ্ছ্বাস, যাদের সঙ্গে বসে তার হাত উঁচু করে যে উল্লাস তিনি প্রকাশ করলেন, এটিও একটি ব্যতিক্রমী ঘটনা, এর আগে সম্ভবত এরকমটি দেখা যায়নি। আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর খলিলকে এতটাই শক্তিশালী হয়ে উঠছে, মানে এত দ্রুত, যে তাকে সরানো খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অথবা ডক্টর খলিলের মাধ্যমে করতে পারে। একটা পারসেপশন আছে যে তিনি আসলে শক্তিশালী, কারণ পরাশক্তি গুলো ভর করেছে বাংলাদেশের উপরে, এবং তিনি উপদেষ্টার থেকে এসে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা কেন হয়েছেন আমরা আজ পর্যন্ত সেটার ব্যাখ্যা জানি না। ঠিক পররাষ্ট্রমন্ত্রীর থেকে জাতিসংঘের সভাপতি হলেন, এটারও ব্যাখ্যা আমরা জানি না। এটাও তাকে কোন জায়গা থেকে চাপ পড়ে এটা বলতে হয়েছে কিনা। তিনি তো বলেছেন প্রধানমন্ত্রী তার জন্য অনেক শ্রম দিয়েছে, লবিটবি করেছে, ইত্যাদি করতেই পারে, বাংলাদেশের প্রতিনিধি করতেই পারে, কিন্তু তার নমিনেশনটা যে হলো, সে না হয় অন্য কেউ তো হতে পারতো, সেটা তো হয় নাই। প্রবীণ নেতা আছে, আমার বিএনপির অনেক প্রবীণ নেতা আছে না, তাদের কেউ হতে পারতো, তা তো হয় নাই, তিনি হয়েছে। তার মানে এখানে ওই ডিপ স্টেটের কাজ আছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি সব কথা শেষ করব যে বাংলাদেশের মতো দেশ, ধরেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে, এটার একটা আমরা নিজেদেরকে কিন্তু খুব অখুশি মনে করি না। তবে একটা জিনিস দেখার বিষয় যে পাকিস্তান কিন্তু ভোট দিয়েছে তাকে, কিন্তু ভারত ভোট দেয়নি।
হ্যাঁ, এটাও কিন্তু খেলা হতে পারে, যে ভারত হয়তো জরিপ করেছে, দেখছে যে সে তো সাইপ্রাসের সাথে ভোটে জিততেছে, লবি টবি তো সবাই করছে, তো সুতরাং আমি একটা নেগেটিভ জায়গায় থাকি, আমি তারে ভোট দিয়ে দিই। এরকমও হতে পারে, বলা যায় না ভাই। না দেওয়ার এই কারণ কি, মানে স্পেসিফিক কারণ কি আপনার কি মনে হয়? ভারত না, পরিষ্কার ওটা ভোট দুই দিল। রকম হয়। একটা হচ্ছে যে, একটা হতে পারে যে বাংলাদেশকে এটা দিলে এগিয়ে যায়, সুতরাং না ভোট দিয়ে তাকে আটকায় দাও। অথবা এও হতে পারে যে সাইপ্রাসের প্রেসিডেন্ট তো ফেলই করতেছে, প্রতিনিধি ফেলই করতেছে, সুতরাং ও তো জিততেছে। আগেই একটা গুঞ্জন হয়েছিল যে আমাদের বাংলাদেশ জিতবে, তখন আমি একটা না ভোট দিয়ে থাকি, যাতে এই সরকারের অর্থাৎ বিএনপি সরকারের সাথে ভারত আছে এটা যাতে প্রমাণিত না হয়। এও হতে পারে, দুইটাই ব্যাখ্যা দেওয়া যায়। এখন পররাষ্ট্র নীতিতে পররাষ্ট্র ডিপ্লোম্যাট বলে না, ডিপ্লোম্যাট যেটা সত্য কথা বলে সেটা হলো মিথ্যা, আর যেটা মিথ্যা কথা বলে সেটা হলো সত্য। এখন এটাতে কি করছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, প্রমাণ নাই। সেলিনা হায়াত আইভী আওয়ামী লীগের নেত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সবশেষ। সেই সেলিনা হায়াত আইভীকে মুক্তি দেওয়া হয়েছে, মানে উনি জেলখানা থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে মামলা ছিল 12টি। 12টির মধ্যে 9টা মামলা হলো হত্যা মামলা, মানে হত্যার অভিযোগে মামলা, আর 2টো হলো হত্যা প্রচেষ্টায় মামলা। একজন লোককে হত্যা করার জন্য গুলি করা হয়েছে, তিনি মারা যাননি, গুলি লেগেছে, এই হলো হত্যা প্রচেষ্টা এটা বলা হয়। সেরকম ঘটনার জন্য ওনার পিছনে 2টা মামলা। আরেকটা মামলা হলো যে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মামলা, মানে ওটা হলো ওই ওনাকে ধরতে গিয়েছিল পুলিশ, যাওয়ার পর ওনার যারা নাকি ভক্ত সমর্থক আছেন তারা বাড়ি ঘেরাও করে ফেলেছিল, তো ওইটা সরকারি কাজে বাধা না, নির্বিঘ্নে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে নাই, এই বাধা, এই জন্য একটা মামলা। এই 12টা মামলাগুলি বিচার মানে কোন পর্যায়ে আছে এটা নিয়ে আলোচনা তো পরের কথা, ওটা নিয়ে আলোচনা করবেন না, কারণ এগুলি এখনো তদন্ত শেষ হয়নি। অনেক মামলার তদন্ত হবে, চার্জশিট হবে অথবা ফাইনাল রিপোর্ট হবে, আদালতে যাবে, অনেক কিছু, হ্যাঁ, তারপরে সাক্ষ্য প্রমাণ হবে, তারপরে বিচার হবে। এবং এই মামলাগুলো সবগুলি মামলায় এই যে গত 2024-এর জুলাই আগস্টে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময়কার মামলা। সেলিনা হায়াত আইভী আওয়ামী লীগের নেতা ছিলেন বটে, কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মূল দাপটটা সবসময় দেখিয়েছেন শামীম ওসমান, নাসিম ওসমান, এরা এই ওসমান পরিবারের লোকরা, এরাই বেসিক্যালি আওয়ামী লীগের যে দাপট, ক্ষমতার যে দাপট, মানুষকে মারা, মানুষকে ধরা, মানুষের বিরুদ্ধে হয়রানি করা, দুর্নীতি করা, যত কিছু করা সব কিছু কিন্তু ওরা করেছে। এবং এই 24শে জুলাই আগস্টে যে ধরনের অত্যাচার হয়েছে সাধারণ মানুষের উপর, গুলি হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলিতে এই ওসমান পরিবারের লোকেরাই জড়িত ছিল। এবং সেলিনা হায়াত আইভীর কোনো কিছু বাহাদুরি দেখানোর কোনো সুযোগই, চাইলেও উনি বাহাদুরি দেখানোর কোনো সুযোগই পাইতেন না এই কারণে, যদি তারা কিছু করতে চাইতেন তাহলে শামীম ওসমানরা মনে করতেন তাহলে বুঝি সেলিনা হায়াত আইভী শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে যান, কাজে তাকে কিছুই করতে দেওয়া হতো না। মেয়র ছিলেন বটে, ওই প্রশাসনিক ওইটুকুই, এর বাইরে কিন্তু দলীয় দাপট যে জিনিসটা, এটা মূলত শামীম ওসমানরাই দেখাতেন। কিন্তু তারপরও সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে হত্যা মামলা, মানে উনি হত্যা করেছেন কি করেননি অথবা হুকুমের আসামি কিনা, এগুলো তো আরও অনেক পরে ব্যাখ্যা করা হবে। এই মামলাগুলো নিয়ে 13 মাস উনি জেলে কাটিয়েছেন জামিন না পাওয়ার কারণে। এর মধ্যে একাধিক মামলায় ওনার জামিন একাধিকবার হয়েছে, এবং জামিন নিয়ে যখন উনি বেরোতে যাবেন তখন তাকে জেল গেটে আবার অন্য একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এভাবে নানা রকম মামলার সংখ্যাও এভাবেই বেড়েছে আস্তে আস্তে। মানে জামিন পেয়েছে হাইকোর্ট থেকে, জামিনের কাগজপত্র নিয়ে জেলখানায় গিয়েছে, আবার তাকে শোন অ্যারেস্ট দেখে আরেকটা মামলা, নতুন আরেকটা মামলা থেকে অ্যারেস্ট দেখে আবার আটকে রাখা হয়েছে। এইভাবে চলছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর, এই আমলেও
একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তারপর সর্বশেষ গত 30শে এপ্রিল সিদ্ধিরগঞ্জে থানার 2টা হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি 30 তারিখে। তারপর এই 3 দিন 4 দিন লেগেছে উনি ফিজিক্যালি মুক্তি পেতে। বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটাকে ভালো করতে হবে, এটা সবাই বলে। গভর্নমেন্ট বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই বলেন যে আইন চলবে নিজের পথে, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, এগুলো বলা বলি হয়। আমরাও শুনি, এতবার আমরা এগুলো শুনি যে এগুলি বিশ্বাস করতে হবে কি হবে না এটাও আমরা আসলে ভুলে গিয়েছি। কারণ আমাদের বিশ্বাস করা না করায় কিছু যায় আসে না। ওনারা বলেন, আমরা শুনি, ওনারা বলে তৃপ্তি পান, ওনারা বলেন। আমাদের শোনার পর আমাদের মধ্যে তৃপ্তি বা বিরক্তি বা অনীহা বা ইচ্ছা, আগ্রহ অনাগ্রহ কিছুই হয় না। আমরা নিস্পৃহ হয়ে গেছি আসলে। ওই যে একটা কথা বলে না যে একসময় মানুষ ব্যথায় কান্না করে এবং একসময় ব্যথা পেতে 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 ব্যথাহীন হয়ে যায়, তখন তারা একদম গায়ে লাগে না। আমাদের এখন ওই গায়ে লাগে না মতো অবস্থা হয়ে গেছে। বাট যারা বলেন তারা বলে কিন্তু এক ধরনের তৃপ্তি পান। তো বর্তমানে সরকারও শুরু থেকেই বলে আসছেন তারা আইনের শাসন কায়েম করতে চান, তার বিচার বিভাগকে স্বাধীন দেখতে চান, স্বাধীন রাখতে চান। তো এই আমলেও ওনাকে একাধিকবার শুনে কেন দেখতে হলো, দেখানো হলো, কেন তাকে আটকে রাখা হলো, কেন 4 মাস সময় লেগে গেল প্রায় ওনার জামিন পেতে। জামিন অনেক মামলা আছে আমাদের, যে সেটা হলো নন বেলেবল মামলা, মানে এই মামলায় জামিন হয় না। সাধারণত হত্যা মামলা যেগুলো আছে এগুলোতে জামিন হয় না। এগুলি উনি যদি বেরিয়ে আবার আরেকটা হত্যা করেন, এই জন্য জামিন হয় না। এবং এই জন্য হয় কি, যাকে নাকি কেউ হয়রানি করতে চায়, কোন ধরনের একটা হত্যা হলো, সে হত্যা মামলায় মনে করেন অনেক আসামি দিয়ে দেওয়া হলো, 70, 80, 100, 150, 300 আসামিও আছে। মানে 300 জন মিলে একজন লোককে হত্যা করেছে। তো এরকম হত্যা মামলা আমাদের এখানে হয়, কিন্তু পুলিশ এই সমস্ত মানে ফাঁক ফোরও খুব ভালো বোঝেন। ওনারা একটা ছক বাঁধা থাকে, ছকের মধ্যে নামগুলি ঢুকিয়ে দেন। তো যদি একজন লোককে পুলিশ মনে করেন উনি একটা লোককে অপছন্দ করেন, তাকে শাস্তি করতে হবে, হত্যা মামলা তার নামটা ঢুকিয়ে দেওয়া হলো। এই যে আরও অনেকে থাকে সেখানে ঢুকিয়ে দিলেন। অনেক এরকম সেরেনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যে সমস্ত মামলায় ওনার নাম নেই। ওই যে আরও অনেকে দেখিলে চিনিব, এই ধরনের কোটায় ওনার নামটা ঢুকাই দেওয়া হয়েছে। আচ্ছা, সেরেনা হায়াৎ আইভী একজন মেয়র ছিলেন, নারায়ণগঞ্জের এমন লোক নাই তাকে চেনে না। তো তাকে একটা মামলায় ঢুকানো হবে, তার নাম নাই, প্রথমে শুরুতে নাই, পরে ঢুকানো হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কি আইনের শাসন যে নিশ্চিত হয়েছে, এই যে বাক্যটা যে আইনের শাসন নিশ্চিত হয়েছে, তার প্রমাণ বহন করে? দেখুন, সেরেনা হায়াৎ আইভীর কথা একটু বলি। তাকে গতকাল রাত 10টায় আদালত কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কাগজপত্র নিয়ে দেখানোর পর রাত 10টা। এবং ছাড়ার পর সেখানে তিনি সাংবাদিকদের কাছে কথা বলতে যে একটা কথা বলেন, যে উনি বলেছেন যে আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করছি সরকার তাদের প্রতিও সদয় হবেন। এখানে আমার একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের করতে চাই, আমি সরকারকেও করতে চাই। সেটা হলো, সেলিনা হায়াৎ আইভী দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একজনের কাছে কৃতজ্ঞতা, একজনের কাছে ধন্যবাদ। বিচার বিভাগের কাছে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সরকারকে ধন্যবাদ দিয়েছেন। উনি জামিনে মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন। এখানে সরকারকে ধন্যবাদ দেওয়ার কি আছে? জামিন কি কোনো সরকারি বা প্রশাসনিক কাজ? বিচার বিভাগ তাকে জামিন দিয়েছে, উনি বেরিয়ে এসেছেন। সরকারকে ধন্যবাদ দিচ্ছেন কেন? সরকার কিভাবে ওনার প্রতি, উনি বলেছেন কি যে জেলখানায় উনি দেখেছেন যে আরো অনেক মা আছেন যারা নিরপরাধ। উনি আশা করেছেন সরকার তাদের প্রতিও সদয় হবেন। তো জেলখানায় আছেন, বিচার বিভাগীয় সিদ্ধান্তের কারণে উনি জেলখানায় আছেন। এখানে সরকারের সদয় হওয়া না হওয়ার কি আসে যায়? এটা আমি যেটা বললাম, এটা হলো তত্ত্বের কথা, আইনের কথা।
বাট বাস্তবতা হলো সেলিনা হায়াৎ আইভীর এই যে সরকারের কাছে কৃতজ্ঞতা জানানো, এটা শুনে কেউ অবাক হন নাই। সবার মনে দুটো জিনিস এখানে এসেছে, যে আসলেই সরকার চাইলে তাকে আরো আটকে রাখতে পারত, আরো তাকে হয়রানি করতে পারত, আবার একটা মামলা তাকে সরে দেখাতে পারত, মামলার সঙ্গে একটা বাড়ত, আবার মামলা চলতো 2-3 মাস। কিন্তু সরকার এক্ষেত্রে এটা দেখায় নাই, এই জন্য উনি সরকারকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু উনি কিন্তু এতদিন যে দেখে তাকে আটকে রেখেছে তার জন্য কিন্তু সরকারের নিন্দা করেন নাই। কেন নিন্দা করেন নাই? কারণ উনি সরকারকে চটাতে চান না। উনি জানেন যে সরকারকে চটানো মানে জলে বাস করে, পানিতে বাস করে কুমিরকে চটানো। মানে সরকারের অবস্থান আমাদের দেশে একটা কুমিরের মতো, পানি যেমন কুমির থাকে সেরকম। তারা চাইলেই যে কাউকে কামড় দিতে পারে, চাইলেই যে কাউকে ছেড়ে দিতে পারে। কাজেই যারা এই বাস্তবতাটা বোঝেন, যারা 1-2বার কুমিরের কামড় খেয়েছেন, তারা যখন নাকি কুমিরের কামড় না দেয় তখন কুমিরকে ধন্যবাদ দেয়, যে আপনি আমাকে আরেকবার কামড় দেন নাই, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আমি কৃতজ্ঞ। চাইলে আপনি দিতে পারতেন, আপনি কামড় দিলে আমি আপনাকে কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু বলতে পারতাম না। এই যে সরকারের একটা ক্ষমতা, যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না, এই ক্ষমতাটা যখন সরকার প্রয়োগ করতে থাকেন, এদিক হোক ওদিক হোক, মানে ভালোর দিকে হোক মন্দর দিকে হোক, যখন এই ক্ষমতাটা সরকার প্রয়োগ করতে থাকেন তখনই সেই সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার কাজটা শুরু হয়। উনি জামিন পাবেন কি পাবেন না এটা আইন বলবে, আইন প্রয়োগকারী সংস্থা বলবে না, অথবা প্রশাসন বলবে না। কিন্তু অন্য অনেকের মতো সেলিনা হায়াৎ আইভীও জানেন ওগুলো বইয়ের কথা। বাস্তবতা হলো সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ঢুকিয়ে দিতে পারে, এবং এই সরকারও সেটা করে। একদম যে পারে বলছে না, কারণ এই সরকারের আমলেও তো তাকে সোনার দেখানো হয়েছে। এখন আরেকটা কথা বলি, যারা নারায়ণগঞ্জ সম্পর্কে জানেন, যারা সেলিনা হায়াৎ আইভী সম্পর্কে জানেন, তারা এটাও জানেন যে যে মামলাগুলি তার বিরুদ্ধে হয়েছে এর সবই আসলে রাজনৈতিক মামলা। সেলিনা হায়াৎ আইভী এর কোনোটার সঙ্গে জড়িত ছিলেন বলে অন্ততপক্ষে আমার মনে হয় না। আপনারা মনে রাখবেন, সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছে কবে? 24 অগাস্টে আন্দোলন হয়েছে, 24 ধরেন আপনি 4 মাস গেল, এবং 25 মে মাসের 9 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখানে হলো গিয়া আরো 4 মাস 5 মাস, ধরেন 4 মাস, তার মানে আন্দোলন হওয়ার 8 মাস পরে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করার কথা সরকারের মনে হয়েছে যে না, ওনাকে তো গ্রেপ্তার করতে হবে, ঠিক আছে দেও একটা মামলার মধ্যে ঢুকাইয়া, একটা মামলা ঢুকাইয়া ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে সরকার চাইলে যে কাউকে হত্যা মামলায় ফাঁসি দিতে পারে। কাজে বেশি বড় সড়ো কথা বলেন না, যে কোনো সময় কিন্তু আপনাকে ঢুকাই দিতে পারে, এবং এই ঢুকানোর ভয়ে অনেকে কিন্তু দৌড়ের উপর থাকছেন। তারপর এই যে উনি এতগুলি মাস খাটলেন, ধরা যাক মামলাগুলি সবগুলি বিচার হলো, এবং আমি যতটুকু বুঝি এই মামলাগুলি চলতে থাকবে, যদি সুবিচার হয়, যদি দ্রুত বিচার হয়, সবগুলিতে সেলিনা হায়াৎ আইভী মুক্তি পাবেন, এটা আমার বিশ্বাস। তো উনি যদি, কারণ উনি এই ধরনের কাজের সাথে জড়িত হওয়ার কোনো কারণই নেই, থাকলে তো ভাই ওই জুলাই অগাস্টের পরেই ধরা পড়তেন উনি, তাহলে তো উনি সেপ্টেম্বর অক্টোবরে ধরা পড়তেন, 8 মাস তো ওয়েট করতেন না। তো 8 মাসের মাথায় এসে কেন তাকে ধরা হলো তারও একটা কারণ আছে, কারণ ওই সময় একটা আওয়াজ উঠেছিল যে যারা নাকি তুলনামূলকভাবে অপরাধী নয়, অথবা কোনো অপরাধের সঙ্গে সরাসরি জড়িত নয়, এমন আওয়ামী লীগ যারা করেন তাদেরকে নিয়ে হয়তো একটা নিষ্পাপ টাইপের আওয়ামী লীগ গঠন করা হতে পারে। এই কারণে যাতে নাকি উনি না করতে পারেন, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো যা হোক, তখন গ্রেপ্তার একটা অজুহাত পাওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কোনো অপরাধী প্রমাণ না হয়, তাহলে এই যে ওনাকে এতগুলি দিন প্রায় 13 মাস আটকে রাখা হলো, জেলখানায় থাকতে বাধ্য করা হলো, জেলখানার জীবন তো আরামদায়ক না, ওটা তো 5 স্টার হোটেল না রে ভাই, খুবই কষ্টকর জীবন। সেই কষ্টকর জীবনে যে ওনাকে থাকতে বাধ্য করা হলো, ওনার মতো একজন মানুষকে যে কষ্টটা দেওয়া হলো, তার কোনো প্রতিকার হবে না। যদি প্রতিকার না হয়, তাহলে এই রাষ্ট্র কিভাবে বলে যে তারা আইনের শাসন কায়েম করেছে, অথবা কিভাবে বলে
যে এটাই আইনের শাসন। আগামীতে সরকার কি করবেন আমি জানি না। আমি তারেক রহমানকে বেশ কয়েকবার বলতে শুনেছি, উনি বলেছেন যে উনি আইনের শাসন কায়েম করতে চান। আমি তারেক রহমানকে বলবো, ভাই আপনি একবার দেখেন এটা কি আইনের শাসন? এবং উনি বলেছেন যে আরো অনেক নারী, অনেক মা জেলখানায়, নিরপরাধ মা জেলখানায় বন্দী হয়ে আছে, তাদেরকে ছেড়ে দেন। তো না ছাড়লে কি হবে? অভিশাপ লাগবে। এই মানুষদের অভিশাপকে আপনি ইগনোর করেন না। আপনি মনে রেখেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে যে, তার পেছনে সারা দেশের মানুষের যেমন আন্দোলন আছে, সারা দেশের মানুষের তেমন অভিশাপও আছে। তো আমি সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ছিল একটা জঘন্যতম সরকার, একটা প্রতিহিংসা পরায়ণ সরকার। সেই প্রতিহিংসা পরায়ণ সরকার তাদের প্রতিহিংসা নেওয়ার জন্য অনেক আকাম কুকাম করছে। সেগুলির দায় এই সরকার কেন নিচ্ছে আমি জানি না। আমি সরকারকে বলবো, আপনার সামনে এখনো সুযোগ আছে, মানবিক সরকার হওয়ার চেষ্টা করুন। আইনের শাসন কায়েম করার জন্য আপনারা সচেষ্ট, সেটা প্রমাণ করার চেষ্টা করুন।